4 দিনের সফরে লন্ডনে প্রধান উপদেষ্টা ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠককাল নেবেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। নির্বাচনের তারিখ নিয়ে ডক্টর ইউনূসের সঙ্গে তারেক রহমানের ফলপ্রসূ আলোচনার আশা মির্জা ফখরুলের। জুলাই গণহত্যার মামলায় বেশি নাম থাকায় তদন্তে বিঘ্ন ঘটছে, গাজীপুরে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সন্ধ্যায় বাংলাদেশ সিঙ্গাপুর লড়াই, ঘরের মাঠে জয় পেতে মরিয়া হামজা জামাল ভুঁইয়ারা। লস অ্যাঞ্জেলেসে অভিবাসীদের পক্ষে সহিংস বিক্ষোভ অব্যাহত, এবার 700 মিনিট সেনা মোতায়েন। এখন দুপুরে পুরো আয়োজন জুড়ে সাথে আছি আমরা দুজন, আমি ইসরাত মুক্তি, আমি মশিউর অনিক। শুরুতে জানাবো প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরের খবর। মুক্তি, 4 দিনের রাষ্ট্রীয় সফরে লন্ডনে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তিনি স্থানীয় সময় সকাল 7টায় এবং বাংলাদেশ সময় দুপুর 12টার সময় সেখানে অবতরণ করেন। এবং এ সময় কিন্তু সেখানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা তাকে অভ্যর্থনা জানিয়েছেন অনেক, এবং একই সঙ্গে জানাতে চাই কাল ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি বৈঠক করবেন। এছাড়াও বৃহস্পতিবার লন্ডনের সেন্ট জেমস প্যালেসে বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ অবদান রাখায় কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন আমাদের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। এ বিষয়ে একটি প্রতিবেদন রয়েছে আমাদের হাতে, আমরা দেখে আসবো। ক্ষমতার পালাবদলের 10 মাস পর অন্তর্বর্তী সরকার প্রধানের প্রথম যুক্তরাজ্য সফর, তাই প্রবাসীদের মধ্যে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। 4 দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার সন্ধ্যা 7:30টায় ডক্টর ইউনূস ও তার সফর সঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। মঙ্গলবার স্থানীয় সময় সকাল 7টায় ও বাংলাদেশ সময় দুপুর 12টার দিকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে প্রধান উপদেষ্টাকে বহনকারী বিমান। এবারের সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন ডক্টর ইউনূস। এ সময় কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন তিনি। বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে এই অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করা হয়েছে। আগামী 12 জুন লন্ডনের সেন্ট জেমস প্যালেসে দেয়া হবে এই পুরস্কার। সফরসূচি অনুযায়ী 11 জুন ডক্টর ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি, মন্ত্রিসভার সিনিয়র সদস্য, রাজনৈতিক নেতা ও ব্যবসায়ী সম্প্রদায়ের প্রভাবশালী ব্যক্তিবর্গ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়াও 13 জুন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সফর শেষে আগামী 14 জুন অন্তর্বর্তী সরকার প্রধানের দেশে ফেরার কথা রয়েছে। এখন বিশ্ব মুক্তি, প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফর নিয়ে বিস্তারিত জানানোর জন্য বাংলাদেশের নিযুক্ত হাই কমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন আমাদের সঙ্গে আছেন। আমরা বিস্তারিত জানবো তার কাছ থেকে। অনেক আকবর, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এখন দুপুরের আয়োজন। আপনার কাছে প্রথমে যে প্রশ্নটি রাখতে চাই, জানাবেন যে প্রধান উপদেষ্টার আজকের সফরসূচিতে কি কি রয়েছে, একই সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে কোন কোন বিষয়গুলো প্রাধান্য পেতে পারে? উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ তিনি লন্ডন সময়ে সকাল 7:15টায় এখানে হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেছেন। সেখানে বাংলাদেশে যুক্তরাজ্যে নিয়োজিত বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলাম তাকে স্বাগত জানান। একই সঙ্গে রাজার প্রতিনিধিরাও সেখানে ছিলেন। এরপর তারা হিথ্রো বিমানবন্দর থেকে তিনি যে হোটেলে অবস্থান করবেন সে হোটেলে তারা আসবেন, এবং এখানে আসার পর আজকে সারাদিনই অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কিছু বৈঠক রয়েছে। এই বৈঠকগুলোর মধ্যে একটি বৈঠক হচ্ছে যুক্তরাজ্য পার্লামেন্টের যে অল পার্লামেন্টারি গ্রুপ অন বাংলাদেশ, যেটি APPG,
বলা হয় তাদের সঙ্গে একটি বৈঠক রয়েছে। অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের সদস্যরা এখানে এসে ওনার সঙ্গে দেখা করবেন। এছাড়া আরো কিছু এখানে বৈঠক তার আছে। এবং ওনার এই সফর কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই অর্থে যে প্রধান উপদেষ্টার শপথ গ্রহণ করার পরে অধ্যাপক জানেন যে লন্ডন হচ্ছে বিশ্ব কূটনীতির একটি হাব, আমরা যেটাকে বলি কেন্দ্রস্থল, এবং এই লন্ডনে বেশ কিছু মাল্টিল্যাটারাল অর্গানাইজেশন আছে যেগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে ব্রিটেনের যে কূটনৈতিক প্রভাব বিশ্বজুড়ে, এবং এই ব্রিটেনের যে রাজনীতিতে ব্রিটেন বাংলাদেশের যেহেতু একটা ডেমোক্রেটিক পার্টনার, সব মিলিয়ে এখানে অধ্যাপক মোহাম্মদ ইউনূস যেসব বৈঠক করবেন এবং যাদের সাথে দেখা করবেন, এগুলো বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এটা আপনারা নিশ্চয়ই তোমাদের জেনেছেন যে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রোগ্রামটি হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস তিনি কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ডে ভূষিত করেছেন। এই প্রোগ্রামটি এখানে অনুষ্ঠিত হবে, তিনি সেই পুরস্কারটি গ্রহণ করবেন। এবং বাংলাদেশে গত 5ই আগস্ট পরে কোন পরিস্থিতিতে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠন এই দায়িত্ব নিয়েছেন এবং বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে বিগত 16 বছরে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তারা কিভাবে ধ্বংস করেছে, এগুলো নিয়ে ব্রিটেনের এখানে বিভিন্ন মহলে নানা আলোচনা আছে এবং তারা এই সমস্ত বিষয়ে প্রধান উপদেষ্টার কাছে নিশ্চয়ই শুনতে চাইবেন। এবং একই সঙ্গে প্রধান উপদেষ্টা এখানে অত্যন্ত প্রভাবশালী গণমাধ্যম যারা আছে ব্রিটেনের, যারা আন্তর্জাতিক গণমাধ্যম, তাদের সঙ্গেও ওনার কিছু সাক্ষাৎকার দেবার কথা রয়েছে। আপনার কাছে একবার আমাদের প্রশ্ন হচ্ছে, যুক্তরাজ্য এই সফরটা নিশ্চয়ই প্রধান উপদেষ্টার জন্য প্রচন্ড গুরুত্বপূর্ণ একটা সফর, এবং এর মাঝখানে অনেকেই আছেন যারা তার সঙ্গে দেখা করার জন্য চিঠি দিয়েছেন বলেও আমরা জানতে পেরেছি। তো এরকম কি স্পেসিফিক কারো চিঠিকে আপনারা এখন পর্যন্ত পেয়েছে কিনা প্রধান উপদেষ্টার সাথে দেখা করার জন্য, তারেক রহমান ব্যতীত? আপনারা কোন চিঠির কথা বলছেন সেটি আমি অবশ্য পরিষ্কার বুঝতে পারছি না, কারণ এখানে উনি যে কাজগুলো করবেন এগুলো হচ্ছে কূটনৈতিক যে কাজ, বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করা এবং ব্রিটিশ সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করা, এবং যেটা আগে বলেছে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ এবং এই ধরনের যারা প্রতিষ্ঠান বা সংস্থা আছে তাদের সঙ্গে তিনি দেখা করবেন। এবং একই সঙ্গে এখানে আপনারা জানেন যে ইতোমধ্যে বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকায় আরো বাড়তি একটি বৈঠকের কথা প্রচারিত হয়েছে, যেটা আমরাও পত্রপত্রিকাতে দেখছি, যেটা আপনারা উল্লেখ করেছেন, বা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ওনার একটা বৈঠক হবার কথা রয়েছে, এটি কিন্তু আমিও গণমাধ্যমে দেখেছি। সুতরাং যখন এই বৈঠকটি অনুষ্ঠিত হবে তখনই আপনারা জানতে পারবেন। তার আগে এখনই এই মুহূর্তে নিশ্চিত করে কিছু বলা মুশকিল আমার পক্ষে। তবে যেটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যেটা আগেই বললাম, এখানকার কূটনৈতিক যে এঙ্গেজমেন্ট যেগুলো আছে এগুলো বাংলাদেশের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। যেমন কমনওয়েলথের সেক্রেটারি জেনারেল ওনার সঙ্গে দেখা করবেন, আন্তর্জাতিক সমুদ্র সংস্থা IMO সেটির যিনি শীর্ষকর্তা তিনি ওনার সঙ্গে দেখা করবেন। এছাড়া আরো কিছু গুরুত্বপূর্ণ বৈঠক এখানে আছে যেগুলো বাংলাদেশের জন্য, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন, বাংলাদেশের নিয়োগের জন্য, বাংলাদেশের আইনের শাসন বা গণতন্ত্র বা মানবাধিকার এই সংক্রান্ত যত বিষয়াদি আছে এগুলো প্রতিষ্ঠার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশ্বজুড়ে যারা এই ধরনের কাজ করে তাদের সঙ্গে তিনি এই বৈঠকগুলো করবেন। জনাব আকবর হোসেন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমাদের সাথে যুক্ত ছিলেন লন্ডন থেকে বাংলাদেশ হাই কমিশনে নিযুক্ত প্রেস মিনিস্টার আকবর হোসাইন। হামদর্দ বাংলাদেশের ক্লোভ গার্ড লবঙ্গ তেল সমৃদ্ধ অ্যান্টিসেপটিক মাউথওয়াশ, সতেজ নিঃশ্বাসে প্রাণোচ্ছল হাসি। ক্লোভ গার্ড। লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠকের নির্বাচনের তারিখ নিয়ে ফলপ্রসূ আলোচনা হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশের রাজনৈতিক সংকট কাটিয়ে উঠতে এই বৈঠক ভূমিকা রাখবে। বিস্তারিত দেখবেন প্রতিবেদনে। প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরের সময়সূচি নির্ধারণের পর থেকেই রাজনৈতিক অঙ্গনে আলোচনার বিষয় ছিল ডক্টর ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠক। সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে দলটির পক্ষ থেকে দুই নেতার বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়। সকালে গুলশান দলের চেয়ারপারসনের কার্যালয়ে ডক্টর ইউনূস ও তারেক রহমানের সাক্ষাৎ ও সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, এই বৈঠক চলমান রাজনৈতিক সংকট কাটিয়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নির্বাচনের তারিখ নিয়ে ফলপ্রসূ আলোচনা হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। ওনাকে ফর্মালি দাওয়াত করা হয়েছে মিটিংয়ের জন্য, এটা আপনার 13 তারিখে
9টা থেকে 11টা পর্যন্ত লন্ডন টাইমে এই সময়টা দেওয়া হয়েছে আর কি। স্ট্যান্ডিং কমিটির পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে এবং আমরা প্রত্যাশা করছি যে এটা বাংলাদেশের যে রাজনৈতিক যে সংকটগুলো আছে এগুলোকে কাটিয়ে উঠতে একটা পজিটিভ ভূমিকা রাখতে পারে এই সাক্ষাৎকারটা। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, তার দল এখনো মনে করে ডিসেম্বরে নির্বাচন সম্ভব। গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে জাতি ঐক্যবদ্ধ। এর মধ্যে এই সাক্ষাৎকারটা হলে অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে এবং অনেকগুলো সহজ হয়ে যেতে পারে, নতুন ডাইমেনশন সৃষ্টি হতে পারে। এ সময় সব সংকট মোকাবেলায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আছেন। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। এএফসি বাছাই পর্বের ম্যাচের সন্ধ্যায় সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। তবে এরই মধ্যে জাতীয় স্টেডিয়াম এলাকায় ভিড় করতে শুরু করেছেন সমর্থকরা। ভিড় সামাল দিতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে বাফুফেও। এসব নিয়ে বিস্তারিত জানাতে জাতীয় স্টেডিয়াম থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন ওয়াসুল হক পান্থ। পান্থ, দর্শকদের ভিড় কেমন দেখছেন জানাবেন, মাঠে কখন ঢোকা যাবে এবং নিরাপত্তা বাহিনীর তৎপরতা সেখানে কেমন দেখছেন জানাবেন। যেমনটি দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু দর্শক সমর্থকরা সকাল থেকে ভিড় করতে শুরু করেছেন এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা কিন্তু এসছেন। আমরা বিভিন্ন দর্শকের সাথে কথা হয়েছে, তারা কিন্তু কেউ বলছেন যে কেউ কুড়িগ্রাম, কেউ চট্টগ্রাম, খুলনা বিভিন্ন জায়গা থেকে এসেছে এবং গতকাল রাতে কিন্তু বাফুফে বিবৃতি দিয়েছিল যে দুপুর 2টার দিকে গেট খুলে দেওয়া হবে সাধারণ দর্শকদের জন্য, যেন তারা খুব সহজেই তাদের আসন গ্রহণ করতে পারে। কিন্তু পরবর্তীতে এখন ইতিমধ্যেই দুপুর 2টা পেরিয়ে গেলেও গেট কিন্তু খোলা হয়নি। এ নিয়ে কিন্তু দর্শকদের মধ্যে কিছুটা অসন্তোষ দেখা যাচ্ছে এবং তাদের মধ্যে ক্ষোভ কিন্তু কিছু দানা বাঁধতে শুরু করেছে। কারণ তারা বলছে যে তারা না ঘুমিয়ে ঈদের ছুটির মধ্যে অনেকে দূর দূরান্ত থেকে অনেক কষ্ট করে এসেছে এবং তাদেরকে বাফুফে থেকে দেওয়া নির্দেশনা অনুযায়ী তারা কিন্তু ব্যাগ বা সাথের যে কোনো জিনিস তারা কিন্তু নিয়ে আসতে পারেনি। তো সেখানে লাইনে দাঁড়িয়ে আছে তারা অনেকক্ষণ, অনেক সকাল থেকে এবং অনেক দর্শক কিন্তু সকালে স্টেডিয়াম প্রাঙ্গণের ভেতরে ঢুকে গিয়েছিলেন, যে কারণ তখন গেট খোলা ছিল। পরবর্তীতে তাদেরকে কিন্তু নিরাপত্তা রক্ষীদের থেকে অনুরোধ করে তাদেরকে বের হয়ে যেতে বলেন এবং সারিবদ্ধভাবে টিকিট চেক করে তারপরে প্রবেশ করার অনুরোধ জানান। তারা কিন্তু সেটি মেনে নিয়েছেন এবং তারা বেরিয়ে এসেছেন এবং টিকিটের ক্ষেত্রে এখানে যারা টিকিটের দায়িত্বে রয়েছে, টিকিট চেকিংয়ের দায়িত্বে রয়েছে, তাদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি যে তারা বাফুফে থেকে বা টিকিট যে বিপণন কেন্দ্র ছিল, যে সংস্থা ছিল, তাদের থেকে বলা হয়েছিল যে দুপুর 2টোয় এখানে যে স্ক্যানিং মেশিন সেখানে অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে, কিন্তু এখন পর্যন্ত তারা কিন্তু অ্যাক্সেসটি পাননি, যার কারণে এখনো গেট খুলতে পারছেন না তারা। এবং নতুন যে সিদ্ধান্ত নিয়েছে তারা কিন্তু টিকিট চেক করার পরে রিস্টব্যান্ড, গত ম্যাচে যে সমস্যাটি হয়েছে, অনেকে গেট ভেঙে ঢুকে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল বা হয়েছিল, এমনটি যেন না হয় এবং টিকিট যাদের আছে তাদেরকে চেক করে কিন্তু একটি বিশেষ রিস্টব্যান্ড পরিয়ে দেওয়া হবে, যেন ভেতরে যাওয়ার পরেও তারা বুঝতে সুবিধা হয় যে কারা টিকিট কেটে প্রবেশ করেছেন। এছাড়া আজকে কিন্তু নিরাপত্তার কথা যদি বলি, সেটি কিন্তু বিগত দিনের চেয়ে প্রায় দ্বিগুণ নিরাপত্তা রক্ষী আজকের এই ম্যাচের জন্য নিয়োগ করা হয়েছে। সব ধরনের আমরা দেখেছি যে আনসার সেনাবাহিনী এবং এমনকি বাফুফে থেকে বেসরকারি নিরাপত্তা রক্ষীও কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে এই ম্যাচের নিরাপত্তার জন্য। এবং সেটি গত ম্যাচের সাথে যদি তুলনা করি, সেটি বেসরকারি নিরাপত্তা রক্ষী কিন্তু গত ম্যাচে 70 জনের মতো ছিলেন, সেটি কিন্তু আজকে প্রায় তাদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি তার প্রায় দ্বিগুণ সংখ্যায় তারা এসেছেন। এছাড়াও পুলিশ ফোর্সও কিন্তু বেশি এসেছেন আজকের ম্যাচে এবং তারা কিন্তু জানিয়েছেন যে তারা প্রস্তুত, যে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা তারা কিন্তু হতে দিতে চান না এবং তারা দর্শকদের কাছে কিন্তু অনুরোধও করেছেন যে তারা যেন কোনো বিশৃঙ্খলতা না করে, কারণ আজকের যে ম্যাচটি সেটি এএফসি বাছাই পর্বের ম্যাচ এবং এই ম্যাচের নিরাপত্তা থেকে শুরু করে মাঠের খেলা সব দিকেই কিন্তু এএফসি থেকে শুরু করে সবার একটি বিশেষ নজর থাকবে। এবং আজকে গতদিন কিন্তু বলে দেওয়া হয়েছিল যে ফ্লেয়ার জাতীয় কোনো কিছু আনা যাবে না। অনেক উৎসুক দর্শক কিন্তু সেটি এনেছিলেন এবং পরবর্তীতে এখানকার যে নিরাপত্তা রক্ষী তাদের অনুরোধে এখানেই তারা ফ্লেয়ার উড়িয়ে দিয়েছেন। তো এই মুহূর্তে জাতীয় স্টেডিয়াম থেকে এই ছিল আমার কাছে সবশেষ। ওয়াসুল হক পান্থ আমাদের সাথে যুক্ত ছিলেন জাতীয় স্টেডিয়াম থেকে। অনেক বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ নিয়ে আমরা আরও আলোচনা করতে চাই এবং সে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এখন দুপুরের আয়োজনে।
আপনাকে স্বাগত। আসলে এই যে বাংলাদেশ সিঙ্গাপুরের যে ম্যাচ, সেটা তো টানটান উত্তেজনা আমাদের সবার জন্য, একটা বলা যায় পরিবর্তিত প্রেক্ষাপটে পরিবর্তিত বাংলাদেশ দল। তো জয় ছাড়া তো অন্য কিছু আমরা চিন্তা করতেও পারছি না, কিন্তু র্যাঙ্কিংয়ে সিঙ্গাপুর আমাদের থেকে 22 ধাপের মতো আগানো একটা দল। তো প্রশ্ন হচ্ছে আসলে তাদের বিপক্ষে কোন কৌশলে খেলাটা আসলে মনে হয় উচিত হবে বাংলাদেশ দলের জন্য? দেখুন, আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাপোর্টারদের যে অনেক দিন পর, অনেক বছর পর যদি দেখেন 2003 সাফের পর এত একটা ক্রেজ, অসাধারণ একটা ক্রেজ, এনভায়রনমেন্টটা এমনভাবে তৈরি করেছে, বিশেষ করে হামজা, সুমিত, ফাহমিদুল আসার পরে। তো আমাদের নতুন এক ফুটবল বাংলাদেশ জাতি দেখছি আমরা, নতুন করে আবার স্বপ্ন দেখছি। তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে র্যাঙ্কিং কোনো ফ্যাক্টর নয়। আপনি যদি ফুটবলের র্যাঙ্কিং চিন্তা করেন, সেটা ডাজেন্ট ম্যাটার, মাঠে পারফর্মটা হলো আসল। আমাদের যে এখন দল আছে, যে প্রোফাইল আমাদের প্লেয়ারদের, এবং আমাদের যে বর্তমানে যে বাংলাদেশ দলটা দীর্ঘদিন কিন্তু ভালো ফুটবল খেলছে। এটা আমরা অবশ্যই মানি যে সিঙ্গাপুর আমাদের তুলনায় র্যাঙ্কিংয়ে বেটার। ওরা আসিয়ান কান্ট্রিতে ফুটবল খেলে এবং ভালো ভালো দল, বিশেষ করে ভিয়েতনাম, মালয়েশিয়া, থাইল্যান্ড, ওইসব দলের সাথে খেলার ওরা অভ্যস্ত। তো আমরা কিন্তু হোস্ট, সবার আগে বুঝতে হবে আজকে আমরা আমাদের নিজের মাঠে খেলছি, ওরা খেলতে হবে টোটালি বাংলাদেশের প্রায় 18 কোটি মানুষের বিরুদ্ধে। তো আমার মনে হয় যে আজকের ম্যাচে যদি আমরা বাংলাদেশের প্লেয়াররা তাদের সেরা ম্যাচটা দিতে পারে, আমরা অবশ্যই এই ম্যাচ জিততে পারবো। আচ্ছা, আপনি তো জাতীয় দলের সঙ্গে কাজ করেছেন কিছুদিন আগে, একটু জানতে চাই যে আগের বাংলাদেশ জাতীয় ফুটবল দল আর বর্তমানের জাতীয় ফুটবল দল, আপনি আপনার কথাটা শুরু করছেন এটি দিয়ে যে জাতীয় ফুটবল দলের প্রতি মানুষের যে একটা ক্রেজ, একটা ভালোবাসা আমরা দেখতে পাচ্ছি, কতটুকু পার্থক্য আপনি দেখছেন? দেখুন, 2021-22 আমি 2 বছর কিন্তু জাতীয় দলের সাথে ছিলাম, এই টিমের সাথেই, ক্যাবরেরার সাথেই ছিলাম। সো এই টিমের সাথে যদি আপনি কম্পেয়ার করেন, তখন কিন্তু আপনার হামজা ছিল না, ফাহমিদুল ছিল না, সামিত সোম ছিল না, তারপরে আপনার আরও বেশ কয়েকটা প্লেয়ার, জামাল আছে, আমাদের জামাল ছিল আগের। তো আমার মনে হয় ওই দিক দিয়ে যদি চিন্তা করেন, এখনের যে প্রোফাইল, এই প্রোফাইলটা নিঃসন্দেহে বেস্ট প্রোফাইল। কারণ আমাদের এখন মিডফিল্ড যেটা বলেন, যে আমি তো মনে করি সাউথ এশিয়ার বেস্ট মিডফিল্ড বাংলাদেশের, এবং আমাদের প্লেয়ারদের যে একটা স্ট্যান্ডার্ড, এখন তাদের যে কনফিডেন্স লেভেল, টোটালি কিন্তু অনেক ভালো ভালো ম্যাচ খেলছে আমাদের দলটা, এবং একটা টিম হিসাবে খেলতে পারছে। আর তাছাড়া ক্যাবরেরা কিন্তু দীর্ঘ 3 বছর ধরে কিন্তু জাতীয় দলের সাথে মানে উনি আছেন, কাজ করছেন। টোটাল প্লেয়ারদের প্রোফাইলিং থেকে শুরু করে প্রত্যেকটা খেলোয়াড়কে ভালোভাবে উনি জানেন। তো আমার মনে হয় যে টিম কম্বিনেশন যদি বলি, হয়তো হামজা, সুমিত, ফাহমিদুল খুব একটা ম্যাচ খেলার সৌভাগ্য হচ্ছে, এবং আজকে মনে হয় সুমিতের ফার্স্ট ম্যাচ হবে। তো আমার মনে হচ্ছে ডে বাই ডে কিন্তু আমরা বেটার ফুটবল খেলবো, কারণ যখন কম্বিনেশনটা তৈরি হবে, তখন কিন্তু আমাদের ফুটবলে আমরা যে একটা সময় চিন্তা করতাম বাংলাদেশ ফুটবল খেলতে পারছে না, কন্টিনিউ নিজেদের পায়ে বল রাখতে পারে, সেটা থেকে বেরিয়ে আসছে বাংলাদেশ। আমার মনে হয় যে আমরা ভালো ফুটবলটাই উপহার দিতে পারবো। বিপ্লব, আপনার কাছে একটা জানতে চাওয়া, আপনি তো বেশ কিছুদিন আগেও জাতীয় দলের সাথে সংযুক্ত ছিলেন, যেমনটা মুক্তি বলছিল, তার সাথে সাথে আপনি নিশ্চয়ই ম্যানেজমেন্টকেও খুব কাছ থেকে দেখেছেন। তো বর্তমান ম্যানেজমেন্ট এবং আগের ম্যানেজমেন্টের মধ্যে নিশ্চয়ই একটা ফারাক আপনিও দেখতে পাচ্ছেন, তো কতটা পরিবর্তন দেখতে পাচ্ছেন, কতটা আশাবাদী আপনি? দেখুন, আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ফুটবল ফেডারেশনের নবনির্বাচিত যে প্রেসিডেন্ট তাবিদ আওয়ালকে, কারণ উনি আসার পরেই সবার আগে ওনার টার্গেট ছিল যে বাংলাদেশের মানুষ কিভাবে ফুটবলে ফিরবে, ফুটবলমুখী হবে। তার জন্যই কিন্তু এই যে হামজা চৌধুরী, সামিত সোম এবং ফাহমিদুলের মতো প্লেয়ারকে আনার জন্য, ইভেন দেখুন উনি আসার পরে কিন্তু উনি দেশে না থেকে উনি লন্ডনে চলে গেছেন, বিশেষ করে হামজাকে কিভাবে আনা যায়, কিভাবে সব কিছু আপনি আমাদের সরকার থেকেও কিন্তু অনেক সুযোগ সুবিধা দিয়েছে, কিভাবে ওকে খুব তাড়াতাড়ি দলের সাথে সম্পৃক্ত করা যায়। তো এদিক দিয়ে বোঝা যায় একটা প্রেসিডেন্ট এসে কিন্তু জাতীয় দলটাকে এবং বাংলাদেশের মানুষকে যে ফুটবলমুখী করে তুলবে, তারও কিন্তু প্রমাণ দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট। তো আমি মনে করি যে এটা যদি কন্টিনিউয়াস থাকে, এবং হামজা, সুমিত এবং ফাহমিদুলের আসাতে, এবং আমাদের ফিউচার প্লেয়ার জেনারেশন যেটা, তারা যদি এই যে ফুটবলের প্রতি ক্রেজ, একটা সময় আমরা কিন্তু অনেক হামজা, ফাহমিদুল আরও পাবো এদের দিয়েই, এবং এই ক্রেজটা ধরে রাখতে হবে আমাদের। বিপ্লব, নিশ্চয়ই জিতবে বাংলাদেশ, দেখবে দেশ। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। এবার জানাবো ঘরে ফেরার খবর। ঈদের ছুটির চতুর্থ দিনেও রেল ও সড়ক পথে ভিড় করছেন ঘরমুখো মানুষ। ঘরমুখো মানুষগুলো জীবিকার তাগিদে যারা ঈদের ছুটিতে গ্রামে যেতে পারেননি, এখন গ্রামের বাড়ি যাচ্ছেন তারাও। রেলপথে যাত্রা স্বস্তি হলেও সড়কে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের, আর এই নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি না থাকাতে দায়ী করছে সেবাগ্রহীতারা। বিস্তারিত দেলোয়ার দোলনের প্রতিবেদনে। ঈদের ছুটি শেষে রেলওয়ে স্টেশনে বেড়েছে ফিরতি যাত্রীদের ভিড়। এরই মধ্যে আবারও রাজধানী ছাড়ছেনও অনেকে।
কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা যায় জীবিকার তাগিদে যারা ঈদে বাড়ি ফিরতে পারেননি তাদের অনেকে ঈদের চতুর্থ দিনে বাড়ি ফিরছেন। দোকানে বেচা কিনা হয় একটু ভালো, এই কারণে এটা বন্ধ থাকলে আরো সমস্যা না। এখন যাইতেছি, এখন আর আনন্দ লাগতেছে ঈদের পরে। অনেক ভিড় থাকে দেখে বাচ্চা কাচ্চা নিয়ে অনেক কষ্ট হয়ে যায়, এর লেগে আমি সবসময় ঈদের পরেই যাই। ঈদের আগে ভিড় হয়, এর জন্য আমরা সবসময় ঈদের পরেই যাই। কোনো প্রকার শিডিউলের বিঘ্ন না ঘটিয়ে যথাসময়ে ছেড়ে যাচ্ছে ট্রেন। মঙ্গলবার সারাদিন ঢাকা থেকে ট্রেন ছেড়ে যাবে 25টি, আর কমলাপুর ফিরবে 22টি ট্রেন। রেলওয়ে নিরাপত্তা বাহিনী এবং আমাদের যে রেলওয়ে পুলিশ, ওনারা বিভিন্ন স্টেশনে আলাদাভাবে দায়িত্বে আছে, তারা যাতে যাত্রীরা ছাদে উঠতে না পারে। সায়দাবাদ বাস টার্মিনাল ঘুরে দেখা যায় যাত্রীদের ভিড় কম, তবে ঈদের ছুটি থাকায় রাজধানী ছাড়ছেন এমন যাত্রীর সংখ্যাই বেশি। বাড়ি ফেরার যাত্রীদের কিছুটা চাপের সুযোগে বাড়তি ভাড়া আদায় করতে দেখা গেছে কয়েকটি পরিবহনকে। দায় স্বীকার করে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, ঈদ উপলক্ষেই বাড়তি ভাড়া আদায় করছেন তারা। চট্টগ্রাম রোডে আমরা নিয়মিত আসা যাওয়া করি 700 করে, এখন আজকে যাওয়ার সময় চাচ্ছে 1400 টাকা করে। পয়লাই নেওয়া হইতেছে, ঈদ উপলক্ষে আমাকে 20 টাকা বাড়তি দিবেন। করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় ঈদের ফিরতি যাত্রায় মাস্ক পরার অনুরোধ জানানো হলেও কম সংখ্যক যাত্রীকেই এ নিয়ম মানতে দেখা গেছে। দেলোয়ার দোলন, এখন ঢাকা। ঢাকার নগরায়ন কতটুকু পরিকল্পিত? প্রশ্নটি আসতেই চোখের সামনে ভেসে ওঠে অগোছালো একটি শহরের ছবি, যা প্রতিনিয়ত অপরিকল্পিতভাবে বিস্তৃতি লাভ করছে চারপাশে। অন্যতম ঘনবসতিপূর্ণ এই শহরকে নাগরিক বান্ধব করতে 2016 সালে দেওয়া হয় টেকসই উন্নয়ন পরিকল্পনা ড্যাল। রাজুকের এই প্রকল্প 2022 সালে সংশোধনের পর ফের আলোচনায় এর নিয়ম কানুন ও বিধিবিধান। 2035 সাল পর্যন্ত মেয়াদ থাকলেও আবারও সংশোধন হচ্ছে ড্যাল। তবে মাঠ পর্যায়ের বাস্তবতাকে এড়িয়ে কাগজ কলমের সংশোধন, পরিবর্তন ও পরিমার্জন দিয়ে কতটুকু সফল হবে এই পরিকল্পনা, বাকিটা জানাবেন মাঝারি মন। বৈশ্বিক নগরায়নের সমুদ্রে ঢাকা যেন ঝুঁকিপূর্ণ ঢেউয়ের শহর। মেগাসিটি হয়েও স্বাস্থ্য, নিরাপত্তা, পরিবেশ সহ জনগুরুত্বপূর্ণ বিষয়ের উপস্থিতি অতি নগণ্য। নিয়মনীতির তোয়াক্কা না করে প্রতিনিয়তই অপরিকল্পিত নকশায় বিস্তৃত হচ্ছে ঢাকা, যে কারণে বছর জুড়েই ঘটে নগরকেন্দ্রিক দুর্ঘটনা। কখনো ছোট অগ্নিকাণ্ড রূপ নেয় মৃত্যু আয়োজনে, আবার কখনো হঠাৎ করেই হেলে পড়ে সুউচ্চ ভবন। এ সমস্ত ঘটনায় আর্থিক ক্ষয়ক্ষতি সহ প্রাণহানির সংখ্যাও দিন দিন বাড়ছে। ঘটনার পর কিছুদিন আলোচনা, সমালোচনা, অভিযান, তোড়জোড় শুরু হলেও কার্যকরী পদক্ষেপ গ্রহণ এবং বাস্তবায়নের নজির নেই। ঢাকার নগরায়ন নিয়ে কথা উঠলেই সামনে আসে রাজুক। ঢাকাকে বাসযোগ্য করতে বিশদ অঞ্চল পরিকল্পনা বা ড্যাপ তৈরি করে সংস্থাটি। লক্ষ্য 2035 সালের মধ্যে পরিকল্পিত নগরায়ন নিশ্চিত করা। তবে শুরু থেকেই পরিবেশ রক্ষা, ভবনের উচ্চতা, সাশ্রয়ী আবাসন, আইনগত সমস্যা ও অপর্যাপ্ত তথ্যপত্রের জটিলতায় পড়েছে ড্যাপ। 2016 সালে প্রণয়ন করা এই ড্যাপ 2022 সালের পর চলতি বছরেও সংশোধনের উদ্যোগ নিয়েছে রাজুক। গেল বছরের সেপ্টেম্বরে রাজুক চেয়ারম্যানের নেতৃত্বে প্রধান নগর স্থপতি সহ 8 সদস্যের ড্যাপ ও বিধিমালা সংশোধন বিষয়ক কারিগরি কমিটি গঠন করা হয়। এর 2 মাস পর ওয়েবসাইটে সাধারণ মানুষের জনমত নিয়ে সংশোধন প্রতিবেদন পাঠানো হয় গৃহায়ন ও গণপূর্তে। আর গেল জানুয়ারিতেই ঢাকা ইমারত নির্মাণ বিধিমালা 2025-এর খসড়ার যাচাই বাছাইয়ের জন্য কমিটি গঠন করে মন্ত্রণালয়। সংশোধনীতে গুরুত্ব দেওয়া হচ্ছে পরিবেশ রক্ষা ও ভবনের উচ্চতা বৃদ্ধি। সবশেষ সংশোধনীর খসড়া এপ্রিলে তোলা হয় উপদেষ্টা পরিষদে। সেখান থেকে আরও যাচাইয়ে ফের পাঠানো হয় রাজুকের কাছে। জানা গেছে, বিভিন্ন অংশীজনদের সাথে আলোচনা শেষে চলতি মাসের শেষ সপ্তাহেই প্রতিবেদন পাঠাবে রাজুক। ড্যাব বাস্তবায়নের মাঠ পর্যায়ের বাস্তব চিত্র নিয়ে রয়েছে অনেক রকমের প্রশ্ন। সংশোধন, পরিবর্তন, পরিমার্জনের মধ্যেই ঘুরপাক খায় এই নিয়মনীতির বিভিন্ন বিধিমালা। সংশ্লিষ্টরা বলছেন, রাজধানী সহ এর আশপাশের নগরায়নের বাস্তব চিত্র উপলব্ধি করে যত দ্রুত সম্ভব দায়িত্বশীল কার্যকরী ভূমিকা গ্রহণের বিকল্প নেই। ঢাকা শহরের একটু বাইরে চলে যান, সেখানে দেখবেন যে এখানে ড্যাপের আর কোনো প্রয়োগ নেই। এখন আমার কাছে যেটা মনে হয়, আমরা অনেক কষ্ট করে যে প্ল্যানটা তৈরি করছি, এইটার ফলাফলটা আমরা তখনই পাবো যদি এটাকে বাস্তবায়ন করা হয়।
পারদর্শী ও নিরপেক্ষ ব্যক্তিদের দিয়ে সংশোধনের দাবি জানিয়ে রিহ্যাব বলছে, বাস্তবায়নের সহযোগিতা করতে চায় আবাসন খাতের এই সংগঠন। যে ডেপটা আমাদের করে দিবে, আমরা যেটা চাচ্ছি মানে রিহ্যাব প্লাস বিভিন্ন লিঙ্কেজ ইন্ডাস্ট্রিজ, আমরা যেটা চাচ্ছি সেইটার ব্যাপারে আমার স্পেসিফিক বক্তব্য হলো যে এটি যথাযথভাবে বাস্তবায়নের জন্য উইদাউট এনি ডেভিয়েশন আমরা কাজ করার জন্য প্রতিশ্রুতি দিতে পারি। বিশদ অঞ্চল পরিকল্পনা বাস্তবায়ন একার পক্ষে সম্ভব নয় মন্তব্য করে ড্যাপের প্রকল্প ব্যবস্থাপক বলছেন, সিটি কর্পোরেশন, ওয়াসা, ডেস্কো সহ নগরবাসীকে সেবা দেয়া প্রতিটি সংস্থারই সম্পৃক্ততা প্রয়োজন। সকল সংস্থার দায় দায়িত্ব এই ড্যাপের ভিতরে নির্ধারণ করা আছে। সো এই বাস্তবায়ন প্রক্রিয়া যদি সংস্থা তার নিজের দায়িত্বটা প্রতিপালন করে, হয়তো এই বাস্তবায়ন প্রক্রিয়াটা খুব বেশি অগ্রগতি হবে। মাঝার ইমন, এখন, ঢাকা। জুলাই গণহত্যার মামলায় অতিরিক্ত নাম থাকায় তদন্তে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বেলা 11টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেছেন তিনি। হয়তো 10 জন 15 জনের নাম থাকতো আর কতগুলি বেনামে দিয়ে পুলিশ মামলা দিত। আর এইবার হইতে কি আপনারা মামলা দিচ্ছেন, 10 জন 15 জনের নাম দিচ্ছেন, 200-250 বেনামি লোক দিচ্ছেন। এই জন্য কিন্তু ইনভেস্টিগেশনও দেরি হয়ে যাচ্ছে। এই জনগণের কতগুলি অনেক, হ্যাঁ, এর ভিতরে অনেক দোষী আছে, অনেক নির্দোষী লোকেরও আপনার আসামি করে দিচ্ছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের বৃহত্তম চামড়ার মোকাম যশোরের রাজারহাটে এখনও জমে ওঠেনি বেচাকেনা। এ নিয়ে আলোচনাতে যশোরের রাজারহাট থেকে যুক্ত হয়েছেন রিপন হোসেন। রিপন, লবণযুক্ত চামড়ার কেমন দাম নির্ধারণ করা হয়েছে এবং দাম নিয়ে ব্যবসায়ীরা কি বলছেন? আজকে ঈদ পরবর্তী প্রথম হাট, এই হাটে চামড়া দেখেছি আমরা খুবই কম পরিমাণে আসছে এবং প্রায় 3 থেকে 5 হাজার চামড়া উঠেছে। যে দাম সেটিও কম রয়েছে। সরকার যে নির্ধারিত দাম রয়েছে গরুর চামড়া বিশেষ করে প্রতি বর্গ ফুট লবণযুক্ত চামড়া 55 থেকে 60 টাকা পর্যন্ত, কিন্তু আমরা বাজারে দেখছি সেই প্রতি পিস চামড়া বিক্রি হচ্ছে 200 টাকা থেকে 900 টাকা পর্যন্ত। এবং খাসির যে চামড়া সেটি 22 টাকা থেকে 27 টাকা সরকারি বেঁধে দেওয়া রেট রয়েছে বর্গ ফুট, সেটি বিক্রি হচ্ছে প্রতি পিস 5 থেকে 10 টাকা, এমন কিন্তু প্রকার ভেদে। আমরা বাজার ঘুরে দেখেছি যে চামড়ার বিক্রি কিন্তু কিছুটা কম রয়েছে এবং যে বাজারে সরবরাহ সেটিও কম রয়েছে। যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে শ্রমিকের দাম বৃদ্ধি, মজুরি বৃদ্ধি এবং লবণের দাম বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি যে ট্যানারির মালিক রয়েছেন তারা তাদের বকেয়া পরিশোধ করেনি, অর্থাৎ যে আড়তদাররা রয়েছে তাদের টাকা দেয়নি, সে কারণে তারা এই চামড়া তারা ক্রয় করতে পারছে না। এক্ষেত্রে তাদের সমস্যা হচ্ছে। পাশাপাশি যারা একদম প্রান্তিক মানুষ রয়েছেন যারা হাটে এসেছেন চামড়া বিক্রি, তারা বলছেন প্রতি চামড়া প্রতি তাকে 2 থেকে 400 টাকা পর্যন্ত তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলে আগামী শনিবার হাট রয়েছে, সে হাটে চামড়া বিক্রি বাড়বে বলে দাবি করছেন ব্যবসায়ীরা। এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ মুক্তি। রিপন হোসেন যুক্ত ছিলেন যশোরের রাজারহাট থেকে। অনিন্দ সুন্দর বিশাল জলার বন সিলেটের রাতারগুল। ঈদ পার্বণে প্রাকৃতিক এই পর্যটন কেন্দ্রে জড়ো হন হাজার হাজার মানুষ। জলে ভাসা রাশি রাশি রাতা গাছ আর সাথে বিরল প্রজাতির প্রাণী দেখে মুগ্ধতার আবেশ চোখে মুখে ছড়িয়ে পড়ে পর্যটকদের। পর্যটন ব্যবসায়ীরা যদিও বলছেন নিরাপদ সড়ক ও পর্যটন সুবিধা বাড়ানো দরকার। সন্দীপন শুভর প্রতিবেদন, যেখানে ছবি তুলেছেন অনিল পাল। নীল আকাশের নিচে দিগন্ত বিস্তৃত হাওর, আর হাওর পেরুলেই মিঠা পানির বন। জলের উপর ভাসমান সারি সারি রাতা গাছ। প্রকৃতির এমন অকৃপণ দৃশ্যে ভরপুর এশিয়ার বৃহৎ মিঠা পানির জলার বন সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুল। ঈদের ছুটিতে ভ্রমণ পিয়াসুরা নৌকায় করে এমন বিরল দৃশ্যের দেখা পেতে প্রতি বছরই ছুটে আসেন এই জলার বনে। দেশ বিদেশে ঘুরেও রাতারগুলের মতো এমন ব্যতিক্রমী সৌন্দর্যের দেখা সচরাচর কমই মেলে বলে দাবি করছেন দর্শনার্থীরা। রাতারগুলটা খুবই সুন্দর, প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর। এইটা দেখি নাই, এইটা প্রথম। এত পানি হওয়া সত্ত্বেও গাছগুলো একদম খুব সুন্দরভাবে ছায়া দিচ্ছে, বড় হচ্ছে। প্রাকৃতিক যে জিনিসগুলো আছে ওগুলো আমরা উপভোগ করতে চাই,
সেজন্য আমরা চাই যে একটু এদিকে আসতে, এবং তখনই মনের মধ্যেই কাব্যিক বলেন, সাংস্কৃতিক বলেন, গান বাজনা সব কিছু মনে অটোমেটিকলি চলে আসে। আমি পরেও এসেছি আজকে সবুজ রঙের, প্রকৃতিতে বিলীন হওয়ার জন্য এসেছি আমি। রাতারগুলের চারিদিকে ঘন জঙ্গল, রয়েছে নানা প্রজাতির বিরল প্রাণী, মাঝিদের কণ্ঠে শোনা যায় মাটির গান। শত শত কিলোমিটার দূর থেকে ছুটে আসা দর্শনার্থীরা হন বিমোহিত। এমন পরিবেশে ভ্রমণ হয়ে ওঠে বিনোদনে পূর্ণ, বাড়িয়ে তোলে অন্যরকম আনন্দ। ও প্রেম করছে যেজন জানে সেজন পীড়িতের কি বেদনা, পীড়িত বালা না সখী তুরা প্রেম করিও না। তবে পর্যটন স্পটে প্রবেশের সড়ক, নৌকাঘাটের ব্যবস্থাপনা সহ ভ্রমণ সুবিধা বাড়ানোর দাবি পর্যটকদের। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন যেটা প্রথমত দরকার। রাস্তাটা একটু খারাপ, এটা বলতেই হয়। পর্যটন এলাকার রাস্তা আরো ভালো হওয়া প্রয়োজন। কেউ তুলছেন শখের বসে ছবি, কেউ বা মনের সুখে গাইছেন গান। সিলেটের রাতারগুলে এসে এমন পরিবেশই দেখা গেল। আসলে প্রকৃতির সকল সৌন্দর্য ঢেলে দেওয়া হয়েছে এই সিলেটের রাতারগুলে। বিরল এই বনের সৌন্দর্য যেমন বেড়েছে এই বর্ষায়, তেমনই বেড়েছে পর্যটকের আনাগোনা। সবাই চাচ্ছেন সিলেটের এই রাতারগুল স্পটে আসতে যে সড়ক রয়েছে সেই সড়কের যোগাযোগ ব্যবস্থা যেন আরেকটু ভালো করা হয়। সন্দীপন শুভ, এখন রাতারগুল, সিলেট। গাজার ফিলিস্তিনিদের জন্য ত্রাণবাহী জাহাজ ম্যাডেলিন থেকে আটক পরিবেশবাদী গ্রেটা থুনবার্গ ও তার সহযাত্রীদের কয়েক ঘন্টার মধ্যেই ছেড়ে দেওয়া হবে। সামাজিক মাধ্যমে এক্সে দেওয়া বার্তায় বিষয়টি জানিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, নির্বাসন সংক্রান্ত নথিতে স্বাক্ষরের পর তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে, আর যারা এতে স্বাক্ষর করতে রাজি হবে না তাদের ইসরায়েলি আইনে বিচার করা হবে। গ্রেটার সহ জাহাজটির 12 আরোহী বর্তমানে বেন গুরিয়ন বিমানবন্দরে আটক রয়েছে। গত 1 জুন মানবাধিকার সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের উদ্যোগে ফিলিস্তিনিদের জন্য সহায়তা নিয়ে রওনা দেয় জাহাজটি। আন্তর্জাতিক জলসীমায় পৌঁছানোর পর জাহাজে থাকা 12 আরোহীকে আটক করে ইসরায়েলি সেনারা। এদিকে গাজায় সোমবারের হামলায় নিহত হয়েছেন অন্তত 60 ফিলিস্তিনি, যাদের মধ্যে 14 জন নিহত হয়েছেন রাফায় মার্কিন সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের ত্রাণ সহায়তা কেন্দ্রে। লস অ্যাঞ্জেলেসে অভিবাসীদের বিক্ষোভ দমাতে ন্যাশনাল গার্ডের পর এবার 700 মেরিন সেনা মোতায়েন করেছে ট্রাম্প প্রশাসন। বেশ কয়েকটি জায়গায় বিক্ষোভ রূপ নিয়েছে সহিংসতায়, আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ। এদিকে ট্রাম্প প্রশাসনের এমন কর্মকাণ্ডের বিরোধিতা করে আদালতে মামলা করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসাম। জাহানারা ভুইয়া জানাচ্ছেন বিস্তারিত। টানা চতুর্থ দিনের মতো যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরে চলছে অভিবাসন বিরোধী অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ। আটক ব্যক্তিদের ছাড়াতে শহরটির ইমিগ্রেশন কাস্টমস এনফোর্সমেন্ট ভবনের সামনে জড়ো হয়েছে কয়েক হাজার বিক্ষোভকারী। তাদের সরাতে তৎপরতা চালাচ্ছে পুলিশ ও ন্যাশনাল গার্ডের সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ও ফাঁকা গুলি ছাড়ছে তারা। We are not criminals. We are working people and we are not a trash can for the president. This is not I don't understand if this is his way to make America great again. Destroy our people, destroy our communities. Creates a culture of fear, and that creates a culture of fear where people are afraid to show up to their immigration proceedings, sure, but they're also afraid to show up to their workplaces. They're afraid to send their children to school. বিক্ষোভকারীদের দমাতে নতুন করে 700 মেরিন সেনা যোগ দিয়েছে সেখানে। আরো 2000 ন্যাশনাল গার্ড সদস্য যোগ দেওয়ার কথা রয়েছে বলে জানায় পেন্টাগন। প্রয়োজনে এই সংখ্যা দ্বিগুণ করে 4000 ন্যাশনাল গার্ড পাঠানোর ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, যারা সবাই ফেডারেল কর্মীদের নিরাপত্তায় কাজ করবে বলে জানান তিনি। We sent out some wonderful National Guard. They've really helped in a lot of problems they were having out there. They were afraid to do anything, and we sent out the troops, and they've done a fantastic job. So I want to thank them very much. তবে ট্রাম্পের পদক্ষেপের বিরুদ্ধে মামলা করেছে ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসাম, যদিও এই অভিযানের পক্ষে যুক্তি তুলে ধরা হয় ট্রাম্পের পক্ষ থেকে। গত শুক্রবার থেকে লস অ্যাঞ্জেলেস শহরে অবৈধ অভিবাসীদের ধরতে মার্কিন ইমিগ্রেশন কাস্টমস এনফোর্সমেন্টের অভিযানের প্রতিবাদে রাজপথে বিক্ষোভে নামেন হাজার হাজার অভিবাসী। লস অ্যাঞ্জেলেসের পাশাপাশি নিউ ইয়র্কেও শুরু হয়েছে অভিবাসন বিরোধী অভিযানের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ।
জাহানারা ভূঁইয়া, এখন বিশ্ব। মাত্র 29 বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটার নিকোলাস পুরান। সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের কথা নিজেই জানিয়েছেন তিনি। ক্যারিবিয়ান এই ক্রিকেটার টি-20তে দেশটির হয়ে সবচেয়ে বেশি ম্যাচ ও রানের মালিক। টি-20 ফরম্যাটে নিজের সেরা ফর্মে ছিলেন পুরান। গত বছর এই ফরম্যাটে দলের হয়ে সবচেয়ে বেশি 170টি ছক্কা মারেন তিনি। এছাড়া সম্প্রতি শেষ হওয়া আইপিএলেও 524 রান করেন ক্যারিবিয়ান এই ব্যাটার। যদিও নিজের ইনস্টাগ্রামে দেয়া পোস্টে অনেক ভেবেচিন্তে আত্মবিশ্লেষণের পর এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানান নিকোলাস পুরান। সম্প্রতি অনেক তারকা ক্রিকেটারদের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের হিড়িক পড়েছে। গেল এক মাসের মধ্যে ওয়ানডে ক্রিকেট ছাড়ার ঘোষণা দেন মার্কাস স্পয়েনিস ও গ্লেন ম্যাক্সওয়েল। এছাড়া আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে এসেছেন প্রোটিয়া ব্যাটার হেনরিক ক্লাসেন। এবার সেই তালিকায় যুক্ত হলো নিকোলাস পুরানের নাম। শেষ করছি এখন দুপুর। তার আগে শিরোনামগুলো আরো একবার। 4 দিনের সফরে লন্ডনে প্রধান উপদেষ্টা, ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক কাল, নেবেন কিংস চার্লস হারবনি অ্যাওয়ার্ড। নির্বাচনের তারিখ নিয়ে ডক্টর ইউনূসের সঙ্গে তারেক রহমানের ফলপ্রসূ আলোচনার আশা মির্জা ফখরুলের। জুলাই গণহত্যার মামলায় বেশি নাম থাকায় তদন্তে বিঘ্ন ঘটছে, গাজীপুরে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সন্ধ্যায় বাংলাদেশ সিঙ্গাপুর লড়াই, ঘরের মাঠে জয় পেতে মরিয়া হামজা জামাল ভুঁইয়ারা, স্টেডিয়াম এলাকায় ভক্তদের ভিড়। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অভিবাসীদের পক্ষে সহিংস বিক্ষোভ অব্যাহত, এবার 700 মেরিন সেনা মোতায়েন। এই ছিল এখন দুপুরের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।